যশোবা, ইয়া যশোবা, ইয়া যশোবা গুরুজি, ইয়া যশোবা। অবাক করে গুরুজি তব মানব সেবা, অবাক করে গুরুজি তব মানব সেবা। ইয়া যশোবা, ইয়া যশোবা। যেসব মনীষী আমাদের সংস্কৃতিকে নানাভাবে লালিত ও পরিপুষ্ট করেছিলেন, তাদের মধ্যে গুরুসদয় দত্ত অবশ্যই অন্যতম। ব্রিটিশ রাজত্বকালে একজন শীর্ষস্থানীয় প্রশাসক হয়েও তিনি এই দেশে বিদেশি শাসকের স্বার্থে নিজেকে ঢেলে দেননি, বরং বাংলার লক্ষ লক্ষ গ্রামবাসীর দুঃখ ও দুর্দশা মোচনে তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছিলেন পরম নিষ্ঠায়, গড়ে তুলেছিলেন ব্রতচারী আন্দোলন। তিনি যেমন সমগ্র বাঙালি জাতির আত্মিক ও সাংস্কৃতিক বিকাশের দিকে লক্ষ্য রেখেছিলেন, ঠিক তেমনি মানুষের মানসিক ও কায়িক উন্নতির প্রতিও ছিলেন সমান মনোযোগী। গুরুসদয় দত্ত ছিলেন একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ। অধুনা বাংলাদেশের অন্তর্গত শ্রীহট্ট জেলার কুশিয়ারি নদীর তীরে অবস্থিত বীরশ্রী গ্রামে 1882 খ্রিস্টাব্দের 10ই মে দত্ত চৌধুরী পরিবারে গুরুসদয় জন্মগ্রহণ করেছিলেন। পিতা রামকৃষ্ণ দত্ত চৌধুরী ও মাতা আনন্দময়ী দেবীর 3 ছেলে ও 3 মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র ছিলেন গুরুসদয়। আগের পুত্রের অকাল বিয়োগে পিতামাতার আরাধ্য গুরু নবজাতকের প্রতি সদয় হওয়ার প্রার্থনা জানিয়ে নামকরণ করেছিলেন গুরুসদয়। গ্রাম বাংলার চমৎকার পরিবেশে বড় আনন্দে কাটে তাঁর বাল্যকাল। গাছে চড়া, ঘোড়ায় চড়া, সাঁতার কাটা প্রভৃতি দুঃসাহসিক কাজে গ্রামে তাঁর জুড়ি ছিল। নেতৃত্বের ক্ষমতা ছেলেবেলা থেকেই তাঁর মধ্যে ছিল। খেলাধুলার পাশাপাশি তিনি লেখাপড়াও করতেন সমানভাবে। সন্ধ্যায় মায়ের কাছে বসে গুরুসদয় রামায়ণ, মহাভারত মনোযোগ দিয়ে শুনতেন। বাবার সঙ্গে তিনি কীর্তন গানের আসরেও যেতেন। মাত্র 14 বছর বয়সের মধ্যেই তিনি পিতামাতাকে হারিয়েছিলেন। পিতা রামকৃষ্ণ দত্ত চৌধুরী এই গাছটি রোপণ করেছিলেন, নাম দিয়েছিলেন কালাচাঁদ। গুরুসদয় দত্ত তাঁর ইচ্ছাপত্রে এই কালাচাঁদের রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত অর্থ বরাদ্দ করে গিয়েছেন। 1857 সাল বীরশ্রী গ্রামে জ্যাঠামশায় রাধাকৃষ্ণ দত্ত এই মাইনর স্কুলটি স্থাপন করেন। গুরুসদয়ের প্রাথমিক বিদ্যালাভ এখানেই শুরু হয়। পরবর্তীকালে এই বিদ্যালয়ের নামকরণ হয় গুরুসদয় উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের জানালেন, বিদ্যালয় আসলে 1856 সালে প্রতিষ্ঠিত হয়। জন্মস্থান তার নিজ বাড়িতে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা হয়। এখানে শিক্ষার্থীদের ব্রতচারীর ব্রতগুলো শেখানো হয়, যাতে বাস্তব জীবনে তারা এগুলা প্রয়োগ করতে পারে। গুরুসদয়ের বাড়ির কিছুটা দূরে ছিল একটা বিরাট হাওর। গ্রামের রাখালরা গরুর পাল নিয়ে রোজ ভোরে এই হাওরে আসত। আর ফিরত সেই গোধূলির সময়। তিনি প্রায়ই তাদের সাথে হাওরে চলে আসতেন আর সকাল থেকে বিকেল তাদের সঙ্গে খেলা করতেন। এর ফল হলো খুব খারাপ। বার্ষিক পরীক্ষার ফল বের হতে দেখা গেল গুরুসদয় অঙ্কে 0 পেয়েছেন। 5ম শ্রেণীতে ফেল করে একই শ্রেণীতে 2 বছর থাকতে হলো। এই ফেল
তাঁর জীবনে একটা বিরাট পালা বদলের সূচনা করল। এর পরবর্তী সকল পরীক্ষাতে গুরুসদয় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে থাকলেন। শ্রীহট্ট গভর্নমেন্ট হাই স্কুল থেকে তিনি 1898-99 শিক্ষাবর্ষে প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেছিলেন। এরপর উচ্চশিক্ষার জন্য কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। এই সময় তিনি থিওসফিক্যাল সোসাইটিতে মাঝে মধ্যেই আসতেন ধর্মীয় আলোচনা শুনতে। 1901 সালে FA পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন। 1902 সালে বিলাত যান শ্রীহট্ট সম্মেলনের সহায়তায়। সেখানে ICS ও ব্যারিস্টারি পড়েন। তিনি কেমব্রিজের ইম্যানুয়েল কলেজে পড়াশোনা করেন। ICS এর শেষ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন গুরুসদয় দত্ত। ব্যারিস্টারি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করেন এবং কনস্টিটিউশনাল আইনে প্রথম হন। 1905 সালে তিনি দেশে ফিরে আসেন আর বিহারের আরা জেলায় মহকুমা শাসকের পদে নিযুক্ত হন। উল্লেখ করা যায় যে এই সময় সারা দেশ বঙ্গভঙ্গ রোধ আন্দোলনে উত্তাল। 1906-এর 23শে সেপ্টেম্বর ICS ব্রজেন্দ্রনাথ দের চতুর্থ কন্যা সরোজ নলিনীর সঙ্গে তার বিবাহ হয়। সরোজ নলিনী ছিলেন একজন সম্পূর্ণ বাঙালি আদর্শের রমণী। স্ত্রী সরোজ নলিনীর প্রভাবে গুরুসদয় দত্ত পুরোপুরি বাঙালি হিসেবে স্বদেশ সেবার ব্রত গ্রহণ করেন। 1909-এ একমাত্র পুত্র বীরেন্দ্র সদয় দত্তের জন্ম হল। গুরুসদয় দত্ত অদম্য সাহসী এক শিকারী ছিলেন। কখনো পূর্ণিয়ার জঙ্গলে, কখনো সুন্দরবনে শিকারে যেতেন। একবার একটি বাঘও শিকার করেন। পরে অবশ্য সরোজ নলিনীর অনুরোধে শিকার করা একেবারে ছেড়ে দেন। 1911 সালে বাংলা ও বিহার ভাগ হয়ে গেল। গুরুসদয় তখন বিচার বিভাগে কাজ নিয়ে বিহার থেকে বাংলায় চলে এলেন। 1912 থেকে 1915 এই সময় তিনি অবিভক্ত বাংলার খুলনা, বগুড়া, যশোহর, ফরিদপুর, কুমিল্লা, ঢাকা, বরিশাল প্রভৃতি জেলায় বিচার বিভাগে কাজ করেন। বলা বাহুল্য, এই সময় গ্রামের অনেকে তাকে ভুল বুঝে ইংরেজদের অনুচর ভেবে বসেন। আবার অন্যদিকে ইংরেজ বিরোধী কাজের জন্য ইংরেজদের মনে তার প্রতি সন্দেহের উদ্রেক হয়। ইংরেজ সরকার বুঝতে পারে ICS হলেও গুরুসদয় দত্ত তাদের অনুগত নন। তিনি একজন খাঁটি স্বদেশপ্রেমী, আর সেই কারণেই তাকে বারবার বদলি করা হয় বাংলার বিভিন্ন জেলাতে। তবে তিনি যেখানেই যেতেন সেখানকার উন্নতি সাধনে ব্রতী হতেন। তিনি মনে করতেন অচিরেই স্বাধীনতা আসবে, আর সেই স্বাধীনতা রক্ষা করবে দেশের আদর্শবান যুব সমাজ। এর জন্য বিশেষ প্রয়োজন মনের স্বরাজের। 1915 সালের নভেম্বর মাসে বীরভূম জেলার কালেক্টর হন। এই সময় তিনি নানা উন্নয়নমূলক কাজ করতেন। তিনি বুঝেছিলেন কিছু ছোটখাটো বিপ্লব দিয়ে স্বাধীনতা আসতে পারে না। স্বাধীনতা আনতে হলে জাতীয় জীবনে বীরত্বের বীজ বপন করতে হবে এবং বাঙালিদের ভীরু নাম ঘোষাতে হবে। গুরুসদয় দত্ত সৈনিক সংগ্রহ করতে লাগলেন নানাভাবে। গঠন করেন লিজ ক্লাব অ্যামেচার মিউজিক্যাল সোসাইটি 1916 সালে। এই সময় প্রথম বীরভূম মহিলা সমিতি স্থাপন করা হলো এবং তাদের অফিস হল কালেক্টর কুঠিতে। গুরুসদয় দত্ত ও সরোজ নলিনীর অক্লান্ত পরিশ্রমে অন্তঃপুরবাসী এবং অনাথ মহিলাদের জন্য শিল্প শিক্ষা, সেবা শিক্ষা এবং লেখাপড়া শিক্ষার জন্য বিধিমুক্ত শিক্ষা কেন্দ্র স্থাপিত হল। 1920-র 17 এপ্রিল
স্ত্রী পুত্র সহ জাপান ভ্রমণ করলেন এবং সেখানকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পর্যবেক্ষণ করলেন। জাপানের উন্নয়ন দেখে তিনি বুঝেছিলেন দেশকে উন্নত করতে হলে গ্রামীণ কৃষি ও শিল্পের উন্নয়ন প্রয়োজন। 1921-এ বাঁকুড়া জেলার জেলা শাসক নিযুক্ত হলেন। 1922 বাঁকুড়া জেলায় সমবায় প্রথায় চাষের কাজের প্রকল্প শুরু করলেন। যোগ্য সহধর্মিণী সরোজ নলিনী ব্যস্ত থাকতেন বিভিন্ন মহিলা সমিতি গঠন করে দুস্থ নারীদের কল্যাণমূলক কাজে। তার কাছে নারী জাগরণই ছিল প্রথম ও প্রধান কাজ। দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য গুরুসদয় দত্ত বাঁকুড়া জেলায় স্বদেশী মেলা নামে এক কৃষি ও শিল্প মেলার প্রচলন করেন। তার কথা ছিল, বাংলার পণ্য কিনে হও ধন্য। এই মেলার মধ্যে দিয়ে তিনি চাষি মজুর, ছাত্রছাত্রী, তরুণ তরুণীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। তিনি মনে করতেন প্রকৃত স্বদেশ গ্রামেই। সালে শাসন বিভাগ থেকে বদলি হয়ে কৃষি ও শিল্প বিভাগের সচিবের কার্যভার তিনি গ্রহণ করলেন। 1925 সালের 19 জানুয়ারি সরোজ নলিনী দেহত্যাগ করলেন। সরোজ নলিনীর স্মৃতির উদ্দেশ্যে এবং দুস্থ মহিলাদের কল্যাণে 1925 সালের 23 ফেব্রুয়ারি সরোজ নলিনী নারী মঙ্গল সমিতি প্রতিষ্ঠা করলেন। সরোজ নলিনী নারী মঙ্গল সমিতির সভাপতি আমাদের জানালেন, সরোজ নলিনী নারী মঙ্গল সমিতির প্রথম যে মহিলা সমিতিটি গড়ে ওঠে সেটা গুরুজি এবং সরোজ নলিনী দুজনেরই প্রচেষ্টায় 1920 সালে সিউড়ি মহিলা সমিতি। উনি বুঝেছিলেন দেশের নারী জাতি যদি না জাগে তাহলে সেই দেশের উন্নতি হয় না, এবং নারী শিক্ষা, স্বাস্থ্য, স্বনির্ভরতার উপরে উনি অত্যন্ত জোর দিয়ে এই মহিলা সমিতিগুলো তৈরি করেছিলেন। পরে 1925 সালে গুরুজি এই প্রতিষ্ঠানটি তৈরি করেন। তখন এর নাম হয় সরোজিনী দত্ত মেমোরিয়াল অ্যাসোসিয়েশন। গুরুসদয় দত্ত গ্রাম গ্রামান্তরে স্থাপন করেন বহু নারী মঙ্গল সমিতি। পরাধীন ভারতের নারী যাতে তাঁর নিজস্ব কর্ম ও মুক্তির জগৎ খুঁজে নিতে পারে সেই অভিপ্সাতেই নারী মঙ্গল সমিতি প্রতিষ্ঠা করেছিলেন গুরুসদয় দত্ত। নারীর সর্বাঙ্গীন কল্যাণ বা মঙ্গলই ছিল এর উদ্দেশ্য। নারী মঙ্গল সমিতিগুলির সঙ্গে যোগাযোগ রক্ষাকারী মুখপত্র বঙ্গলক্ষ্মী প্রকাশ করেন এই সময়। 1926 সালে হাওড়া জেলার জেলা শাসক হয়ে গুরুসদয় দত্ত আবার শাসন বিভাগে ফিরে আসেন। জেলা শাসক হিসেবে গুরুসদয় দত্ত কর্তৃপক্ষের বিষ নজরে পড়লেও নানা উন্নয়নমূলক কাজের জন্য সাধারণ মানুষের অতি কাছের মানুষ হয়ে গেলেন অচিরেই। এই সময় গ্রাম উন্নয়নের জন্য গ্রামের ডাক পত্রিকার প্রচলন করেন ও হাওড়া জেলা কৃষি ও হিতকারী সমিতি প্রতিষ্ঠা করেন। ম্যালেরিয়া নিবারণের জন্য পুকুর আর খাল কাটালেন। জঙ্গল পানা নির্মূল করার জন্য সকলকে উৎসাহিত করলেন। গুরুসদয় দত্ত নিজে কাজ করতেন,
আর বলতেন, সব কাজে লাগাই হাত মোরা সবাই, সব কাজে লাগাই হাত মোরা সবাই, যে কাজে লাপাই তাতে অপমান নাই, যে কাজে লাপাই তাতে অপমান নাই। তিনি জানতেন গ্রামের মুক্তি ঘটলেই স্বদেশের মুক্তি ঘটবে। 1928 সালের 10ই মার্চ মাহিনা বাড়ানোর দাবিতে ইস্টার্ন ইন্ডিয়া রেলওয়ের লিলুয়া ওয়ার্কশপের শ্রমিকরা বেঙ্গল ইউনিয়ন ফেডারেশনের নেতৃত্বে ধর্মঘট শুরু করেন। 28শে মার্চ বুধবার তারা বামনগাছি লোক কারখানার গেটে উপস্থিত হন ও কর্মরত শ্রমিকদের ধর্মঘটে যোগদানের জন্য আহ্বান জানান। তখন প্রহরারত ইংরেজ মিলিটারি ও পুলিশ জেলা শাসকের বিনা অনুমতিতে তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এর ফলে ঘটনাস্থলে 4 জন নিহত আর 35 জন গুরুতর আহত হন। এই ঘটনার আধ ঘন্টার মধ্যেই জেলা শাসক গুরুসদয় দত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন। বিচারক গুরুসদয় দত্ত তাঁর রায়ে পুলিশ সুপার মিস্টার স্টোরগেস ও ইস্টার্ন ফ্রন্টিয়ার্স বাহিনীর অধিনায়ক ক্যাপ্টেন ক্রিস্টিকে দোষী সাব্যস্ত করেন। জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁর ব্রিটিশ বিরোধী এই ঐতিহাসিক রায়দান ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য দলিল হয়ে আছে। বর্তমান জেলা শাসক কি বলেন? শ্রী গুরুসদয় দত্ত আমাদের হাওড়ার ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। ইংরেজদের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, ইভেন ইফ ইট ইজ এগেনস্ট হিজ ওন এমপ্লয়ার্স, এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সত্যের পথে চলা, আইনের পথে চলা, এই জিনিসটা তিনি চিরকাল করে গেছেন। এবং আমরাও চাকরি জীবনে দেখেছি যে আমাদের কিন্তু আমরা যে সংবিধান রক্ষার জন্য যে প্রতিজ্ঞা করি, যে শপথ নিই, সেইটা if we want to remain true to that, তাহলে এইসব চ্যালেঞ্জেসকে আমাদের মোকাবিলা করতে হবে। এই দুটো জিনিস আমার মনে হয়েছে তার জীবনী পড়ে, এবং বিশেষত হাওড়ার যে বড় ইনসিডেন্ট, এই যে ফায়ারিং upon the poor, the striking workers, is something that is very courageous and shows that we have to be true to natural justice. এই সত্যের প্রতি নিষ্ঠা, এটা কিন্তু সবসময়ের জন্য রেলেভেন্ট। এরপর তাকে হাওড়া জেলা থেকে টেলিগ্রামের মাধ্যমে বদলি করা হয় অবিভক্ত বাংলার ময়মনসিংহ জেলায়। ভারতীয় প্রতিনিধি দল 1929 সালে রোমের আন্তর্জাতিক কৃষি সম্মেলনে যোগ দেন। সরকারের পক্ষে ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গুরুসদয় দত্ত। সেখানে ইংল্যান্ড লোকনৃত্য ও লোকগীতি রক্ষা সমিতির উদ্যোগে আয়োজিত অ্যালবার্ট হলের এক অনুষ্ঠানে তাঁরা অংশগ্রহণ করেন। দেশে ফিরে এসে ময়মনসিংহ জেলার জেলা শাসকের কার্যভার গ্রহণ করেন। প্রতিষ্ঠা করেন ময়মনসিংহ লোকনৃত্য ও লোকগীতি সমিতি। এই সময় ময়মনসিংহে চলছে আইন অমান্য আন্দোলন। এই আন্দোলনের বিপরীতে সাম্প্রদায়িক বিরোধ মাথাচাড়া দিয়ে উঠছে। এমন পরিস্থিতিতে জেলার দায়িত্ব নিয়েই তার প্রথম কাজ হয় উভয় সম্প্রদায়ের মধ্যকার বিভেদ রোধ করা। তিনি ব্যবহার করেছিলেন জারি আর বাউল নৃত্যকে। হিন্দু মুসলমান বন্দনা সারিয়ায় আমরা গাইব তারির গান, মুসলমান ভাইদের জানাই সালাম, আর হিন্দু ভাইদের আমরা করি গোপের নাম। আল্লাহর নামে বান্দা কয়, রসুলের নামে চাইও, আর সেই ঘরের মাঝে বান্দা শুনবে নিন্দা যাইও, সেই ঘরের মাঝে বাইরে মুসলমানের তিরিশ রোজা, হিন্দুর একাদশী, মুসলমান
সারা বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হল সাম্প্রদায়িক ঐক্য ও স্বদেশ প্রেমের গান সাংস্কৃতিক ঐতিহ্য নির্ভর অনুষ্ঠানের মাধ্যমে। তখন দেশে চলছে তীব্র স্বাধীনতা আন্দোলন। সমগ্র দেশবাসী সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। সারা দেশ ইংরেজ শাসকের বিরুদ্ধে উত্তেজনায় টকবক করে ফুটছে। 1930 সালের 12ই মার্চ গান্ধীজি ঐতিহাসিক ডান্ডি অভিযান সংগঠিত করেন। 6 এপ্রিল লবণ আইন ভঙ্গ আন্দোলনের ওপর লাঠিচার্জ ও গুলি চালানোর হুকুম দেবার জন্য ময়মনসিংহের জেলা শাসক গুরুসদয় দত্তর কাছে জরুরি বার্তা আসে। কিন্তু গুরুসদয় সরকারি নির্দেশ উপেক্ষা করেন। শাস্তিস্বরূপ কর্তৃপক্ষ তাকে 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ ত্যাগের নির্দেশ দিয়ে 12 এপ্রিল এক টেলিগ্রাম প্রেরণ করে, লিভ ময়মনসিং অ্যাট ওয়ান্স। এরপর গুরুসদয় দত্তকে বীরভূমে বদলি করা হয়। তার চাকরি নথিতে তৎকালীন প্রাদেশিক গভর্নর ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেলের দৃষ্টি আকর্ষণ করে লিখেছিলেন, such a disobedient officer should be terminated. গভর্নর জেনারেল সমস্ত দিক বিবেচনা করে মন্তব্য করেছিলেন, ম্যানেজ দ্য কেস সামহাউ, ডোন্ট ক্রিয়েট অ্যানাদার সুভাষ। 1930 থেকে 1933 গুরুসদয় দত্ত ছিলেন কাউন্সিল অফ স্টেট এবং সেন্ট্রাল অ্যাসেম্বলির মনোনীত সদস্য। কবিতা, গান আর ছোটদের জন্য ছড়া লেখাতে তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত। সমাজের পরিস্থিতির প্রতি কটাক্ষ করে তিনি ব্যঙ্গাত্মক ছড়া লিখেছেন আর বিদেশি ছড়ার বাংলা অনুবাদও করেছেন। বঙ্গলক্ষ্মী পত্রিকায় গড়ের মাঠ নাম দিয়ে ছোট ছোট অনেক ছড়া তিনি রচনা করেছেন। ছড়ার মধ্যে দিয়ে সেদিনের দেশ, কাল আর সমাজের কথা তিনি তুলে ধরেছেন। আমরা এসেছি প্রবীণ ব্রতচারী এবং গুরুসদয় দত্তের জীবনীকার শঙ্কর প্রসাদ দের কাছে। গুরুসদয় দত্তের লেখা শুরু হয়েছিল ছোটদের বই লেখার শুরু করে। তিনি তার পুত্র বীরেন্দ্র সদয়ের জন্য মূলত এই বইগুলো লিখতে থাকেন, কিন্তু পরবর্তীকালে বাংলার একটা শিল্পে পরিণত হয়েছিল ভজার বাঁশি, পাগলামির পুঁথি এবং চাঁদের বুড়ি। তিনি প্রথম লিমেরিক ছন্দে এই কবিতাগুলো লিখেছেন, যেটা উদ্গাতা হলেন ইংল্যান্ডের বিখ্যাত কবি এডওয়ার্ড লিয়ার। তার যে সমস্ত গান আছে সেই সব গানে বিভিন্ন দেশের সুরকে তিনি ব্যবহার করেছিলেন। যেমন একটা গান হচ্ছে জীবনোল্লাস। জীবনোল্লাসের গানটা হচ্ছে, আই মোরা সবাই মিলে নাচিয়া গাহি তালে তালে। এটার সূত্রে এসেছে, খুশরা বে খুশ নাওয়া বেগো তাজাবা তাজা নাও বানাও, তুরস্কের একটি গানের সুর থেকে। তারপরে আছে, জন্ম হবার সময় থেকে বয়সটা চলে বেড়ে, বন্ধ করতে সেটি তো আর উঠবে না কেউ পেরে। এটা গান, এই যে সুরটা তিনি ছিলেন টিপারাডি, আপ টু মাইটি লন্ডন কেম অ্যান আইরিশ ম্যান ওয়ান ডে। এছাড়াও তিনি লোকসঙ্গীত থেকেও সংগ্রহ করেছিলেন। যেমন বিখ্যাত বাউল মেলা হতো বীরভূমে, জয়দেবের মেলায় প্রতি বছর যেতেন। একবার একজন গাইছিলেন, কার গোপালে চাই গো শোন যশোদে। তিনি লিখলেন, ভারতে জন্মে মানুষ পুণ্য ফলে, বহু পুণ্য ফলে, কত অতীত যুগের মধুর স্মৃতি মিশে আছে তার নদী কানন মরু পাহাড় প্রান্তরে জলে স্থলে। গুরুসদয় দত্ত বেশ কিছু গ্রন্থ লিখেছিলেন, যার অধিকাংশই আজ দুষ্প্রাপ্য। উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল ভজার বাঁশি, গোড়ায় গলদ, গ্রামের কাজের ক খ গ, সরোজ নলিনী, পল্লী সংস্কার ও সংগঠন, পাগলামির পুঁথি, পুরীর মাহাত্ম্য, গানের সাজি, বাংলার সামরিক ক্রীড়া,
পটুয়া, চিত্রলেখা, চাঁদের বুড়ি, ব্রতচারী সখা, ব্রতচারী মর্মকথা, পটুয়া সঙ্গীত, ব্রতচারী পরিচয়, শ্রীহট্টের লোকসঙ্গীত সম্পাদিত। বাংলার বীর যোদ্ধা রায়মেশে, ব্রতচারী সিনথেসিস, ফোক ডান্সেস অফ বেঙ্গল, ফোক আর্টস অ্যান্ড ক্রাফটস অফ বেঙ্গল, আর্ট অফ কান্থা অ্যালবাম। এছাড়া গুরুসদয় দত্ত 4টি পত্রিকাও প্রকাশ করেছিলেন, যেমন 1926-এ মাসিক বঙ্গলক্ষ্মী, 1929-এ দ্বিমাসিক গ্রামের ডাক, 1934-এ মাসিক ব্রতচারী বার্তা এবং 1936-এ মাসিক বাংলার শক্তি, যা আজও প্রকাশিত হচ্ছে নিয়মিতভাবে। তিনি বীরভূম জেলায় উন্নয়নমূলক কাজের ফাঁকে খোঁজ করতে থাকেন লুপ্তপ্রায় লোকসংস্কৃতির, রচনা করেন বহু গান। শাসন বিহারী ত্রিশূলধারী হে দেব তোমায় নমস্তুতে, জয় জয় ভোলানাথের জয়, জয় জয় ভোলানাথের জয়, জয় জয় পশুপতির জয়, জয় জয় পশুপতির জয়, জয় জয় মহাদেবের জয়। 1930 বীরভূমের লুপ্তপ্রায় রায়মেশে নৃত্যের পুনরাবিষ্কার করলেন। এটি যুদ্ধ নৃত্য। এই বীরত্বব্যঞ্জক নাচের সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পেলেন বাংলার প্রাচীন যোদ্ধাদের বংশধরদের সন্ধান। এই নৃত্য দেখার পর তার মধ্যে লোকসংস্কৃতি সম্পর্কে কৌতূহল বেড়ে গেল। তিনি প্রমাণ করলেন খ্রিস্টীয় ষোড়শ-সপ্তদশ শতাব্দী পর্যন্ত আমাদের দেশের সৈন্যবাহিনীতে বাঙালি সৈন্যদের আধিপত্যের কথা। এদের ঐতিহাসিক পরিচয় দিয়ে তিনি লিখলেন, সবাই মিশে খেলবো রাইমিশে, সবাই মিশে খেলবো রাইমিশে, মোরা 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 নাচবো রাইমিশে, মোরা নাচবো রাইমিশে, মোরা নাচবো রাইমিশে, মোরা নাচবো রাইমিশে, মোরা সবাই মিশে খেলবো রাইমিশে, মোরা সবাই মিশে খেলবো রাইমিশে। 1930-এ তিনি আবার লন্ডনে গেলেন। 1931 সালে বঙ্গীয় পল্লী সম্পদ রক্ষা সমিতি প্রতিষ্ঠা করলেন। এই সমিতির কাজ ছিল মূলত লুপ্তপ্রায় লোকনৃত্য, লোকগীতি এবং লোকশিল্পীদের অনুসন্ধান এবং চর্চার মাধ্যমে তার সংরক্ষণ।
এই সংগঠনের মুখপত্র হিসেবে পল্লী সম্পদ নামে একটি ত্রৈমাসিক পত্রিকাও তিনি প্রকাশ করলেন। ব্যক্তিগত পরিশ্রম, উদ্দীপনা ও অর্থ ব্যয় সংগ্রহ করেছিলেন প্রাচীন পট, কাঠ পাথরের মূর্তি, হাড়ি, কলসি, আলপনা, দেওয়াল চিত্র প্রভৃতি। আমরা এলাম ডক্টর নির্মলেন্দু ভৌমিকের কাছে। এর কাছ থেকে জানলাম, গুরু সাহেবের সঙ্গে আমার প্রথম পরিচয় অত্যন্ত বাল্যকালে তার নামের সঙ্গে, ব্রতচারী আন্দোলনের সঙ্গে। আমরা যে স্কুলে পড়তাম, সেকেন্দ্রা আলী, তিনি ব্রতচারী শেখাতেন, সেই তার সঙ্গে আমার নামে পরিচয়। জীবনে তাকে একবার মাত্র দেখিয়েছি, খুব সেও বাল্যকালে। পিএইচডি করবার পর তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের হেড অফ দি ডিপার্টমেন্ট আমাকে একটা কাজ করতে বললেন, যে গুরু সাহেব 1939 খ্রিস্টাব্দে শ্রীহট্ট থেকে 423টা গান সংগ্রহ করে ক্যালকাটা ইউনিভার্সিটিকে জমা দিয়েছিলেন, তুমি সেটা সম্পাদনা করো। সেটি আমার, তার সঙ্গে তার নাম সংগ্রাহক হিসাবে আর সংকলক এবং সম্পাদক হিসাবে আমার নাম। বইটার নাম শ্রীহট্টের লোকসঙ্গীত, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত। যে গুরু সাহেব দত্ত যখন নাকি লন্ডনে ছিলেন, স্যার তখন বিখ্যাত ব্যক্তি, তিনি 5000 স্কটল্যান্ডের গান সংগ্রহ করে স্বরলিপি প্রকাশ করেছেন। তার দ্বারা গুরু সাহেব দত্ত ইন্সপায়ার্ড হন। 1931 সালে তিনি আরও একটি যুদ্ধ নৃত্য আবিষ্কার করলেন। এটি যশোহর জেলার ঢালি নৃত্য। বীরভূম থেকে আবিষ্কার করলেন কাঠি নৃত্য। বীরভূমের সুলতানপুর হাই স্কুলের শিক্ষক আলাজি অর্থাৎ নবনীধর বন্দ্যোপাধ্যায় এবং ছাত্র সত্যকিঙ্কর চট্টোপাধ্যায়, সত্যজিৎ এবং অপরাপর ছাত্রদের নিয়ে লোকনৃত্যের দল তৈরি করলেন গুরুসদয় দত্ত। লোকনৃত্য ও সঙ্গীতের প্রচার ও প্রশিক্ষণের জন্য ভারতে প্রথম প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করলেন। আমরা এখন বরং শুনিনি আলাজি আর আরতিজির একান্ত সাক্ষাৎকারের কিছু অংশ। সেই সময়ের এক অতি দুর্বল শব্দগ্রহণ যন্ত্রে ধরা পড়েছিল এই কথোপকথন, ব্রতচারীদের কাছে যা এক অনন্য আকর। আপনি কতদিন হলো ব্রতচারী সংস্থায় এসেছেন, কেমন করে এসেছিলেন সেই কথা একটু আমাদের বলুন। আমি বীরভূম জেলার অধুনা অবিনাশপুর হাই স্কুলে শিক্ষকতা করছি। অবিনাশপুর হাই স্কুলের প্রতিষ্ঠাতা গুরুজি অকৃত্রিম বন্ধু ছিলেন এবং 26 সরোজনলিনী প্রথম মহিলা সমিতি এই জেলাতে গঠন করেন এবং অবিনাশ চন্দ্রের পত্নী মৃগনয়না দেবীর সাহচর্যে সেখানে অনেক কিছু গুরুজি থেকে গিয়েছেন। এখনো দত্তপুকুর সেই সুলতানপুরে বিরাজমান। একদিন হাই স্কুলের হেডমাস্টার একটা গান হঠাৎ কোথায় পেলেন, সেই গানটি আমাকে বললেন যে একটা সুর দেন। দেখছি কর্মযোগ নিচে লেখা আছে গুরুসদয় দত্ত, কোদাল হাতে কাজের থেকে কোমর নদী চলবে চল।
তার সুর জানতাম না, আমি কিন্তু তার সুর দিয়ে দিলাম। কোদাল হাতে কাজের ক্ষেত্রে কর্মর বেঁধে চলে রে চল, বসুধার বক্ষ হতে চলে রেখেছে সোনার ফল। গুরুজির কাছে যখন এর সুর শুনলাম তখন একবারে সম্পূর্ণ আলাদা। কোদাল হাতে কাজের ক্ষেত্রে কোমর বেঁধে চলে রে চল, কোমর বেঁধে চলে রে চল, বসুধার বক্ষ হতে চলে রেখেছে সোনার ফল ইত্যাদি। জি, আপনি কবে এসেছিলেন, কেমন করে এসেছিলেন, কিভাবে গুরুজির সঙ্গে আপনার পরিচয় হলো, সেই সব একটু বলুন। আমি এখানে আসি, প্রথম ব্রতচারী যে শিবিরটি হয় সেই শিবিরেতে আমি শিক্ষার্থী হিসেবে এখানে আসি। তখন আমাদের আলাজি ছিলেন চিফ ইন্সপেক্টর, তাকে আলাজি বলা হয়। আসলাম, যেদিন আসলাম এসে গুরুজির নাম শুনেছি, তাকে দেখিনি, দেখছি না কাউকে। হঠাৎ সেদিন সন্ধ্যার সময় দেখলাম একটু মোটর আসলো, একজন সাহেব নামলেন, সাহেব নেমেছে, আর আমি তো ধারে বেশি সাহেব দেখে আশ্চর্য হলাম। তারপর দেখি বা খুব সুন্দর বাংলা কথা বলছে, সুদ পরে এসেছেন, আশ্চর্য হলাম। তারপর কিন্তু আমাদের সবকে দেখে বসালেন, তোমরা এসেছো, খুব ভালো, তোমার সব মাস্টার মশাইরা এসেছে, তোমাকে আমরা চাই। 1932-এর 4 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গীয় পল্লী সম্পদ রক্ষা সমিতির উদ্যোগে সিউড়িতে অনুষ্ঠিত হয় 3 সপ্তাহের একটি লোকনৃত্য শিক্ষা শিবির। 1338 বঙ্গাব্দে 23 মাঘ, ইংরাজি 1932 সালে 6 ফেব্রুয়ারি। শিবিরবাসীদের উদ্দেশ্যে গুরু সদয় বলেন, জীবনকে স্বভূমির ছন্দে প্রতিষ্ঠিত করা ছাড়াও তাকে একটা পবিত্র ব্রতরূপে গ্রহণ করে সুসংবদ্ধ ও গভীর আদর্শের সাধনার ভিতর দিয়ে কর্মজীবনে প্রকাশ করার একান্ত প্রয়োজন। শিবিরে সমবেত শিক্ষার্থীগণ তার এই মহান প্রস্তাবকে স্বাগত জানিয়ে তার নির্দেশিত পথে ব্রত আচরণের শপথ গ্রহণ করেন এবং গুরু সদয় দত্তকে গুরু পদে বরণ করে নেন। সত্যিকারের মানুষ করার গুরু হলেন গুরু সদয় দত্ত। গুরু সদয় দত্ত তার নব প্রচেষ্টার নাম দেন ব্রতচারী। তার কথায়, ব্রতচারী ইজ এসেনশিয়ালি আ পিপলস মুভমেন্ট। ব্রতচারীর উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেছিলেন, কোনো বিষয়ে দক্ষ করে তোলা নয়, এর উদ্দেশ্য কায় মনোবাক্যে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার পূর্ণাঙ্গ সাধনা। গুরু সদয় দত্ত উপলব্ধি করেছিলেন, লোক সংস্কৃতি সংরক্ষণের কাজকে যদি ব্রত হিসেবে জীবনে গ্রহণ না করা যায়, তবে ব্যক্তি এবং জাতীয় চর্চায় এ কোনো স্থায়ী মূল্য পাবে না। কায়, মন ও বাক্যে যে চেষ্টা, তা হল ব্রত, এবং যারা এই ব্রত গ্রহণ করবেন তারাই হবেন ব্রতচারী। আমি বাংলার ও ভারতের ধারা বৈশিষ্ট্য গৌরবময় অতীতে ও ততোধিক গৌরবময় ভবিষ্যতে বিশ্বাস করি। সেই গৌরবময় ভবিষ্যতের ও বৈশিষ্ট্যের সাধনার জন্য দেহে মনে চরিত্রে বাক্যে আচরণে কৃত্যে সঙ্গে সর্বদা আমার জীবনে ব্রতচারীর আদর্শ ফুটিয়ে তুলতে এবং বাংলার ও ভারতের স্বভাব স্বছন্দ ও স্বধারা আমার জীবনে প্রবাহিত করে বাংলার ও ভারতের পূর্ণ
ব্যক্তি হয়ে উঠতে চেষ্টা করব। জয় সোনার বাংলার যশোবা, জয় সোনার ভারতের যশোভা, জয় সোনার ভুবনের যশোভূ। ব্রতচারীর ভিত্তি হিসেবে তিনি ভূমিবাদ ও ছন্দবাদ এই দুটি বিষয়কে তুলে ধরেন। তিনি ব্রতচারী আন্দোলনের মধ্যে দিয়ে একদিকে যেমন জনশিক্ষার মহৎ সাধনার প্রয়াস চালিয়েছেন, পাশাপাশি বঙ্গভারতের বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের কোমল হৃদয়ে স্বাধীনতা ও স্বদেশ প্রেমের বীজ বপন করেছেন। ঘোষিত হল ব্রত গ্রহণের কথা। ভূমিপ্রেমের 3 উক্তি। আমি বাংলাকে ভালোবাসি, ভারতকে ভালোবাসি, বিশ্বভুবনকে ভালোবাসি। আমি বাংলার সেবা করব, ভারতের সেবা করব, বিশ্বভুবনের সেবা করব। আমি বাংলার ব্রতচারী, ভারতের ব্রতচারী, বিশ্বভুবনের ব্রতচারী। ব্রতচারীর পঞ্চব্রত অনুসরণ, জ্ঞানব্রত অনুসরণ, সমব্রত অনুসরণ, সত্যব্রত অনুসরণ, ঐক্যব্রত অনুসরণ, আনন্দব্রত অনুসরণ, জ্ঞানব্রত, সমব্রত, সত্যব্রত, ঐক্যব্রত, আনন্দব্রত অনুসরণ। গ্যাস শস্য ওইয়া, গ্যাস শস্য ওইয়া, গ্যাস শস্য ওইয়া। ব্রতচারী প্রতিজ্ঞা। ব্রত লয়ে সাধব মোরা বাংলা সেবার কাজ, বাংলা সেবার সাথে সাথে ভারত সেবার কাজ, ভারত সেবার সঙ্গে বিশ্ব মানব সেবার কাজ। তরুণতার সজীব ধারা আনবো জীবন মাঝ। চাই আমাদের শক্ত দেহ, মুক্ত উদার মন। রীতিমতো অনুসরণ করব প্রতিপন। ব্রতচারী শব্দটাকে 4 অক্ষরে ভাগ করে প্রত্যেকটির বিভিন্ন অর্থ দিয়ে ব্রতচারী তার জীবনের এই বহু আদর্শের সমন্বয়ের পরিচয় দেন। নীতি, নিয়ম ও শৃঙ্খলা না থাকলে কোনো আন্দোলনই সফল হতে পারে না। তাই তিনি ব্রতচারীদের জন্য লিখলেন পণ, মানা ও প্রনিয়ম। ব্রতচারীর 16 পণ। জ্ঞানের সীমা প্রসারণ, জঙ্গল পানার নির্বাসন, শ্রমের মর্যাদা বর্ধন, সবজি ফলের উৎপাদন, আলো হাওয়ার সঞ্চালন, গরুর পুষ্টি সম্পাদন, জলের শুদ্ধি সুরক্ষণ, পরিপাটি তারচন, ব্যায়াম ক্রীড়ার প্রবর্তন, নারীর মুক্তি সংসাধন, বিয়ের আগে উপার্জন, বিনয় নম্র আচরণ, শিল্প শক্তির প্রস্ফুরণ, সময় নিষ্ঠার নুবর্তন, সেবায় আত্মনিয়োজন, সঙ্গ সাম্য সংস্থাপন, আনন্দোৎসব সঞ্জীবন। ব্রতচারী 16 পণ, সযত্নে অনুসরণ। জ্ঞেয শস আগ জপ বেনা বিশি শসে সংজ্ঞা। জ্ঞেয শস আগ জপ বেনা বিশি শসে সংজ্ঞা। জ্ঞেয শস আগ জপ বেনা বিশি শসে সংজ্ঞা। ব্রতচারীর 17 মানা। কোচা ঝুলাইয়া চলিব না, কোমল হয়েও গলিব না, খিচুড়ি ভাষায় বলিব না, ভুলেও ভুঁড়ি বাড়াইব না, ভুলি গৃহ কাজ ধাইব না, খিদে না থাকিলে খাইব না, আয়াধিক ব্যয় করিব না, বিপদ বাধায় ডরিব না, বিলাসিতা ভাব পুষিব না, রাগ পাইলেও রুষিব না, দুঃখেও হাসিতে ভুলিব না, দেমাকে মনে ফুলিব না, অসত্য ভাব পালিব না, অশিষ্ট চাল চালিব না,
দৈবে ভরসা রাখিব না, চেষ্টা না করে থাকিব না, বিফল হলেও ভাগিব না, ভিক্ষা জীবিকা মাগিব না, কথা দিয়ে কথা ভাঙিব না। কোকি ভুকি আবি বিরা দুধে দইছে বিবি, কোকি ভুকি আবি বিরা দুধে দইছে বিবি, কোকি ভুকি আবি বিরা দুধে দইছে বিবি। উচ্ছিষ্ট নিয়ম উচ্ছিষ্ট ভুঁইতে নয়, পাত্রে ফেলিতে হয়। জন্ম হল জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য ও আনন্দ। সংক্ষেপে জ্ঞা শ্র স ঐ আ। সূচনা হল আদর্শ মানুষ করার আন্দোলন। আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলার সেবা করব, এবং অখণ্ড বাংলা ভিত্তিক স্লোগান ছিল জয় সোনার বাংলা। সংক্ষেপে জ সো বা। তার মতে গ্রামের সেবা না করতে পারলে স্বদেশের সেবা করা যায় না। বঙ্কিমের বন্দে মাতারামের পর গুরু সদয়ের সোনার বাংলা গানটি বাংলা তথা ভারতের নরনারীকে সহজেই ভারত মাতার প্রতি অনুপ্রাণিত করে স্বদেশ প্রেমে মাতিয়েছিল। স্বাধীন সোনার বাংলা মোদের বলল কানা, নানা রোগে আবাস বলে হলো জানা। হিন্দু মুসলিম সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টিতে সারা ভারতের বুকে এই ব্রতচারী প্রতিষ্ঠান ব্যাপক সফলতা অর্জন করেছিল। গুরুজির অক্লান্ত পরিশ্রমে ভারতের তৎকালীন প্রতিটি স্কুলে, কলেজে ও বিশ্ববিদ্যালয়ের স্কাউটিংয়ে ব্রতচারী নৃত্য শিক্ষণ অত্যাবশ্যক রূপে অন্তর্ভুক্ত করা হয়। বীর বাঙালির রায় মেশে নৃত্য, ঢালি নৃত্য ও কাঠি নৃত্য অধিক গুরুত্ব পায়। গুরুজি ব্রতচারী কর্মকাণ্ডের পাশাপাশি বাংলার লোকশিল্পের উপাদান ও নমুনা সংগ্রহের কাজ করতে থাকেন। সেই সব সংগ্রহ নিয়ে তিনি ভারতে লোকশিল্পের প্রথম প্রকাশ্য প্রদর্শনীর ব্যবস্থা করেন সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট ভবনে। সেদিনটি ছিল 1932-এর 20শে মার্চ। এই প্রদর্শনী দেখে অবনীন্দ্রনাথ ঠাকুর, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, দীনেশ চন্দ্র সেন, মনোজ বসু, নিহার রঞ্জন রায় প্রমুখ গুণীজন ধন্য ধন্য করেন। শিল্পাচার্য অবনীন্দ্রনাথ এই প্রদর্শনী দেখে বলেন, বাংলার পল্লীতে পল্লীতে যেসব শিল্প সামগ্রী ছড়ানো রয়েছে তার বিষয়ে পাকা রকম অনুসন্ধান করার প্রধান উদ্যোগী আমাদের শ্রদ্ধেয় গুরু সদয় দত্ত মহাশয়। দুঃখের বিষয়, বাংলাতে এমন একটি মিউজিয়াম নেই যেখানে বাংলার শিল্পদ্রব্য একত্রিত করে রাখা যায়। শ্রদ্ধাস্পদ গুরু সদয় দত্ত মহাশয় এই কার্যে অগ্রসর হয়েছেন, এর জন্য শিল্পী মাত্রেরই তিনি ধন্যবাদের পাত্র। সালে গুরুজিকে কেন্দ্রীয় বিধানসভার সভ্য মনোনীত করে দিল্লিতে প্রেরণ করা হয়। বীরভূম থেকে দল নিয়ে গিয়ে সেখানে তিনি গঠন করেন নিখিল ভারত লোকনৃত্য সমিতি। বিভিন্ন লোকনৃত্য দলগুলিকে বৃত্তি ও পুরস্কার দিয়ে তিনি লোকনৃত্যগুলির উদ্ধার ও পুনরায় চর্চার ব্যবস্থা করেন। পাশাপাশি বিদ্যালয়গুলিতে সেগুলির অনুশীলনেরও ব্যবস্থা করেন।
1934 আবার বদলি। এবার কলকাতা শিল্প বিভাগের অধিকর্তা। এরপর তিনি বহু সরকারি দপ্তরের সচিব হয়েছিলেন। অল্প কিছুদিনের জন্য তিনি বর্ধমান বিভাগের কমিশনার নিযুক্ত হয়েছিলেন। 1934 সালে পল্লী সম্পদ রক্ষা সমিতির নাম পরিবর্তন করে সরকারিভাবে রেজিস্ট্রি করা হল বাংলার ব্রতচারী সমিতির নামে। ব্রিটিশ সরকারের চোখে যিনি অনাদার সুভাষ, সেই গুরুজি তৎকালীন বাংলার গভর্নর স্যার জন অ্যান্ডারসনকে ব্রতচারী মহাপালক মনোনীত করেন। সেই ধারা আজ অব্যাহত। পালিত হচ্ছে ব্রতচারীর পতাকা দিবস। এটি বাংলার ব্রতচারী সমিতি, 191 বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা 700012। ব্রতচারী আন্দোলন নিয়ে বর্তমান অধিনেতা জানালেন, ব্রতচারীর জন্য বিশাল সম্পত্তি করে দিয়ে গেছেন, অ্যাসেট, কিন্তু সেটা আজকে ইউটিলাইজ করতে হবে। তার জন্য সরকারের সঙ্গে আমরা কথাবার্তাও বলছি। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর শিক্ষা সিলেবাসের মধ্যে ব্রতচারীকে একটা বিশেষ স্থান দেওয়া হয়েছে, সেটা খুবই উল্লেখযোগ্য। তার জন্য আমি সরকারকে অভিনন্দন জানাই। জয় শোভা, জয় সোনার বাংলা, জয় শোভা, জয় সোনার ভারতে, জয় শোভু, জয় সোনার ভুবনে, জয় সোনার ভুবনে। তাঁর লোকশিল্প সংগ্রহের সংখ্যা প্রায় 2500। এইসব অমূল্য সম্পদ থাকত তাঁর বাসভবনে। তিনি তার নাম দিয়েছিলেন ব্রতচারী সংগ্রহশালা। গুরুসদয় দত্তের বাসভবন ছিল বর্তমান গুরুসদয় দত্ত রোডে। এখানেই ছিল সেই বাড়িটি, কিন্তু সেটি আর নেই। গুরুসদয় দত্তের নাতি দেব সদয় দত্ত জানালেন, প্রথমে শুরু করি বলে যে আমার সঙ্গে আমার ঠাকুরদাদার কোনোদিন অ্যাকচুয়ালি দেখা হয়নি। ঠাকুরদাদা আমার জন্মের প্রায় 7 বছর আগে মারা যান, কিন্তু আমার আত্মীয় স্বজন যারা গুরুজন ছিলেন তাদের কাছে আমি ঠাকুরদাদার প্রচুর গল্প শুনেছি এবং তার সম্বন্ধে জেনেছি। আমাদের পরিবারটা প্রায় 9 পুরুষ আমরা বৈষ্ণব ছিলাম। বৈষ্ণব ইনফ্লুয়েন্সটা পরিবারের উপর খুব গভীর। তিনি খুব সুন্দর বাংলা এবং ইংরেজি লিখতে পারতেন, প্রচুর সাবজেক্টের ইন্টারেস্ট ছিল। উনি ফোক আর্ট, ফোক ডান্স নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন নিজের জীবনে এবং তার উপরে অথরিটি অনেক বই লিখেছেন। এবং আমার ঠাকুমা হচ্ছে প্রথম যে মহিলা সমিতি জিনিসটা শুরু করেন আমাদের দেশে, এবং 37 বছর বয়সে উনি জন্ডিসে মারা যান। দাদুর স্মৃতিতে আমি একটা গুরুসদয় ডাট মেডেল দিয়েছি, জিওগ্রাফিতে মেডেলটা দিয়েছি, যাতে MA বা MSCতে যে ফার্স্ট হবে প্রতি বছর তাকে গুরুসদয় ডাট মেডেলটা দেয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1340 বঙ্গাব্দের 25শে আষাঢ় শান্তিনিকেতন থেকে গুরুসদয় দত্তকে এক আশীর বাণীতে লিখলেন, ব্রতচারী অনুষ্ঠানটি বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এই কামনা করি। এই ব্রতচর্যা পালন করলে প্রাণের আনন্দ, কর্মের শক্তি, চরিত্রের দৃঢ়তা ও লোকহিত সাধনের উৎসাহ দেশে বল লাভ করবে, তাতে সন্দেহ নেই। ব্রতচারী আন্দোলন শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সমগ্র বিশ্বে তা গুরুত্ব সহকারে গৃহীত হয়। 1935 সালের জুন মাসে লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক লোকনৃত্য উৎসবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে
ভারতবর্ষের প্রতিনিধিত্ব করার জন্য গুরুসদয় দত্তকে মনোনীত করে প্রেরণ করা হয়। এর ফলে ইউরোপে ব্রতচারী সম্পর্কে বিপুল ঔৎসুক্য জাগল। লন্ডনে গঠিত হল দুটি ব্রতচারী সমিতি, লন্ডন ইন্ডিয়ান ব্রতচারী সোসাইটি আর ব্রিটিশ ব্রতচারী গ্রুপ। 1936 সালের 1 মার্চ থেকে 8 মার্চ কলকাতা টাউন হলে অনুষ্ঠিত রামকৃষ্ণ জন্মশতবর্ষ উপলক্ষে নিখিল বিশ্বধর্ম মহাসম্মেলনে ব্রতচারী অভিপ্রদর্শনের মাধ্যমে প্রমাণ করেন ব্রতচারী সর্বধর্ম সমন্বয়ের আন্দোলন। মোদের দেহ মোদের ভাষা মোদের নাচার গান, বাংলা ভূমির মাটি হাওয়া চলে তিনি মান। 1936 সালে গুরুজি আমন্ত্রিত হলেন বিলেতে অনুষ্ঠিত নিউ এডুকেশন ফেলোশিপের আন্তর্জাতিক অধিবেশনে। ব্রতচারীর জয়যাত্রা বিশ্বের চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল। সমগ্র বিশ্বে গুরুজি হয়ে উঠলেন এক কিংবদন্তি পুরুষ। 1937 সালে গুরুজির নেতৃত্বে হায়দ্রাবাদের নিজাম প্যালেসে ব্রতচারীরা এক অভিপ্রদর্শনীতে অংশগ্রহণ করেন। সেখানে উপস্থিত ছিলেন নিজাম বাহাদুর, দেশনেত্রী সরোজিনী নাইডু এবং অন্যান্যরা। শরৎ বসুর বাড়িতে গান্ধীজি ও শিশির বসুর সামনে ব্রতচারীরা এক অভিপ্রদর্শনীতে অংশগ্রহণ করেন 1937 সালের 15 নভেম্বর। 1343 বঙ্গাব্দের 30 কার্তিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গুরুজিকে একটি চিঠি লিখলেন। চিঠির শিরোনামা সম্পর্কে, আচ্ছা, এমন কিছু একটা শব্দ বা চিহ্ন আছে কি যাতে সহজেই বোঝা যায় এই চিঠি কোনো ব্রতচারীর লেখা? গুরুজি তাকে জানালেন, শরৎজি, সম্প্রতি আমরা একটা প্রথার প্রবর্তন করেছি যাতে বাংলার ব্রতচারীদের প্রতিদিন পরস্পরের মধ্যে সাক্ষাৎকার ও বিদায় উপলক্ষে প্রতিনিয়ত তাদের মাতৃভূমির কথা মনে করিয়ে দেয়। এই উদ্দেশ্যে জয় সোনার বাংলার এই বাক্যটির সংক্ষিপ্ত রূপ জ শো বা কথাটির প্রবর্তন করা হয়েছে। আর এই যশোবা বাক্যই বাংলার ব্রতচারীদের চিঠির শীর্ষ বাক্য। গুরুসদয় দত্ত বাবু কথাটির নির্বাসন চান, তাই তিনি বাবুর পরিবর্তে জি শব্দটি প্রচলন করেন। গুরুজি ছিলেন অখণ্ড স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনের প্রথম স্বপ্নদ্রষ্টা, প্রস্তাবকারী এবং বাঙালি জাতীয়তাবাদের পথিকৃৎ। তিনি জানতেন যে একদিন এটি স্বাধীন রাষ্ট্র হবে, তাই আগে থেকেই নামকরণ করেছিলেন বাংলাদেশ। আর এই বাংলাদেশ নামে তিনি সুদীর্ঘ 90 লাইনের একটি কবিতা লিখেছিলেন। গুরুসদয় দত্তের সমাজসেবার স্বীকৃতি হিসেবে সরকার তাকে কাইজার ই হিন্দ স্বর্ণপদক দিয়েছিলেন। 1939 সালের 15 ডিসেম্বর নবম নিখিলবঙ্গ ব্রতচারী উপশীলন শিবিরে যোগদানের মাধ্যমে গুরুসদয় দত্তের ব্রতচারী আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন শিল্পী কামরুল হাসান। হাবিব দত্ত চৌধুরী জানালেন, আমি পারিবারিক সূত্রে প্রথম জানলাম যে আমরা বীরশ্রীর বিখ্যাত দত্ত বংশের মুসলমান শাখার বংশধর। খালেদ চৌধুরী, মঞ্চসজ্জা। গুরুসদয় দত্তের সঙ্গে আপনাদের পারিবারিক সম্পর্কটা ঠিক কী ধরনের? গুরুসদয় দত্তের বড় দিদি কাত্তারানী প্রকাশিত ছিলেন আমার দিদিমা, সেই সূত্রে দাদামশাই হলেন এবং উনি আমার মামার বাড়িতে আমি জন্মেছি, উনি সেই বাড়িতে গিয়েছিলেন বিলেত থেকে ফেরার পরে।
এবং আমার নামকরণ করেছিলেন উনি, চিরকুমার। 1940-এর 11ই ডিসেম্বর গুরু সদয় দত্ত সরকারি চাকরি থেকে অবসর নিলেন। তিনি বাংলার ব্রতচারী সমিতির পক্ষে রাজ্য সরকারের মাধ্যমে 1940 সালের 22শে ডিসেম্বর প্রায় 31,000 টাকায় 101 বিঘে জমি কেনেন কলকাতার দক্ষিণে ডায়মন্ড হারবার রোডের ধারে ঠাকুরপুকুরের কাছে জোকা গ্রামে। নাম দেন ব্রতচারী গ্রাম। 1940-এর 22শে সেপ্টেম্বর জনশিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করে জানান সাংবাদিকদের। তিনি জানান, এখানে থাকবে পাঠ বাড়ি, বিদ্যালয়, সাধনা বাড়ি, ব্যায়ামাগার, কারিগর বাড়ি, চাষ বাড়ি, পুঁথি বাড়ি, পুস্তকাগার, সেবা বাড়ি, গ্রামোন্নয়ন, থাকবে চারুশিল্প বাড়ি আর সংগ্রহ বাড়ি অর্থাৎ মিউজিয়াম। গুরুসদয় দত্তর লোকসংস্কৃতির উপাদান সংগ্রহের উদ্দেশ্য ছিল লোকসংস্কৃতি চর্চায় স্বতন্ত্র এক গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা, যেখানে থাকবে লুপ্তপ্রায় লোকনৃত্য, লোকগীতি, লোকশিল্পের গবেষণার ব্যবস্থা, থাকবে সংগ্রহশালা। অবসরপ্রাপ্ত গুরুসদয় পরম উৎসাহে মেতে রইলেন তাঁর স্বপ্নের ব্রতচারী গ্রামকে পরিকল্পনা মাফিক সাজিয়ে তুলতে। ব্রতচারী সংগ্রহশালার জন্য জায়গা চিহ্নিত করলেন। ব্রতচারী নামাঙ্কিত ইট তৈরি করে সংগ্রহশালার ভিত তৈরি হয়। এটি সেই ব্রতচারী গ্রাম। ব্রতচারী গ্রাম মোদের ব্রতচারী গ্রাম, আলোয় উজ্জ্বল স্নিগ্ধ সুজল মধুর প্রাণারাম। বাংলার ব্রতচারী সমিতির অপর সচিব গ্রাম জানালেন, 101 বিঘে জমির দুটো মূল প্রবেশদ্বার, একটা পূর্ব দিকে ডায়মন্ড হারবার রোডের ওপরে, একটা উত্তর দিকে স্থানীয় ঠাকুরপুকুর রোড বলা হয়, রঙ্গনাথপুর কলোনির পাশ দিয়েই বলবো। এখান দিয়েই আমরা ব্রতচারী গ্রামে ঢুকি। এখানটায় আলাজি থাকতেন, বাড়িটা রক্ষণাবেক্ষণ করা যায়নি। বর্তমানে এই বাড়িটি ব্রতচারী গ্রাম বুনিয়াদী বিদ্যালয়, ব্রতচারী সমিতি প্রতিষ্ঠিত বিদ্যালয়। সেই বিদ্যালয়ের ভবনের জন্যে প্রায় 12 কাঠা জমি আমরা এখানে বিদ্যালয়ের নামে নথিভুক্ত করে দিয়েছি। সেই ভবনের নাম আলাজি ভবন, তাতে আলাজির স্মৃতি বহন করে থাকবে ব্রতচারী গ্রামের মধ্যে। 1940 সালে ব্রতচারী গ্রাম প্রতিষ্ঠার পর ব্রতচারী গ্রামের কিছু ছোট ছোট ডোবা কেটে এই বড় ঝিল তৈরি করেন, আর সেই ঝিলের মাঝখানে তিনি একটা দ্বীপ রাখেন, আর দ্বীপ রেখে তার ইচ্ছা প্রকাশ করেন দেয়ার উইল বি এ রাস্টিক হাট, অর্থাৎ সেখানে একটা কুঁড়ে ঘর থাকবে। তিনি নৌকো করে যাবেন, মাঝে মাঝে কুঁড়ে ঘরে থাকবেন। দ্বীপটা অনেক বড় ছিল, কিন্তু এখন কালের গতিকে ভেঙে ভেঙে ছোট হয়ে গেছে। আমরা পরবর্তীকালে দুটো গাছ রেখে, তাকে তো পাইনি, তার সেই ইচ্ছা পূরণের জন্য দুটো গাছকে রেখে দিয়েছি। আমরা ভাবছি যে যদি এই দ্বীপ পুকুর আমরা বলি, এর সংস্কার করে আবার তার ইচ্ছার মতো কিছু একটা স্মৃতি করে রাখতে পারি, তাহলে হয়তো ভবিষ্যৎ ব্রতচারী প্রজন্ম তারা সেই স্মৃতিটা বহন করতে পারবে। বাংলার ব্রতচারী সমিতি 1947 সালে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করে। সেই বিদ্যালয় 1949 সালে সরকারি স্বীকৃতি পায়। বিদ্যালয়ের প্রথম নাম ছিল গুরুসদয় এমই স্কুল। তারপর সেই বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ব্রতচারী বৃদ্ধাশ্রম রাখা হয়, এবং ব্রতচারী বৃদ্ধাশ্রম এখন দ্বাদশ শ্রেণীর এদত অঞ্চলের একটি উন্নত মানের বিদ্যালয়, যেখানে কম্পিউটার শেখানো হয়, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ও রয়েছে। এইভাবে ব্রতচারী গ্রাম কিন্তু ধীরে ধীরে আগামী দিনের জন্য প্রস্তুত হচ্ছে। একটা শিল্প বাড়ি তৈরি হয়, দরমা দিয়ে টিনের চাল দিয়ে একটা বাড়ি ছিল, যাকে প্রচলিত কথায় আমরা বলতাম তাঁত বাড়ি, তাঁতঘর। ওখানে প্রায় 7-8টা তাঁত ছিল, তাঁতে গামছা, খেয়ে সেগুলো বোনা হতো। ধীরে ধীরে সেই তাঁতের কাজ বন্ধ হয়ে যায়, বাড়িটি অতি জীর্ণ হয়। আমরা সম্পূর্ণভাবে একটা নতুন ভবন তৈরি করি। আলাজি, প্রিয়জি, সত্যজি, কুঞ্জজি, এদের 4 জনের স্মরণে নামকরণ করি সেই ভবনে, এবং সেই ভবনে বর্তমানে আলাজি স্বনির্ভর প্রকল্প চলছে। সেই প্রকল্পের মধ্যে মেশিনের সেলাইয়ের কাজ, কাঁথা তৈরির কাজ, নানা রকমের পুতুল তৈরির কাজ,
এবং বর্তমানে যে প্রসাধনের যুগ, বিশেষ করে কনে সাজানো, বর সাজানো, তত্ত্ব সাজানো, সেই সমস্ত প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয় মেয়েরা অল্প খরচে এখান থেকে তারা স্বনির্ভর হওয়ার পথ খুঁজে পায় এবং তারা এখানে প্রশিক্ষণ নেওয়ার পর অনেকেই এর মধ্যে নিজেদের স্বাবলম্বী করতে পেরেছে। এখানে প্রিয়জি থাকতেন, এখানেও একটা পুরনো মাটির বাড়ি ছিল। সে বাড়িটা ভেঙে যাওয়ার পর আমরা একটা নতুন বাড়ি করে এখানে তাকে থাকার জন্য ব্যবস্থা করে দিলাম। তার মৃত্যুর পর তার পরিবারের লোকেরা এখান থেকে চলে গেলেন। তারপর থেকে এই বাড়িটি অব্যবহৃত পড়ে আছে। আমরা প্রিয়জি ভবন নাম দিয়েছি তার স্মৃতিতে, কিন্তু তার স্মৃতি রক্ষায় আমরা এখনো কিছু করে উঠতে পারিনি। এখানে আমাদের শিবির বাড়ি একদম পুরোনো দিন থেকেই রয়েছে। শিবিরবাসী যে মেয়েরা আসে দূর দূর থেকে, বিভিন্ন জেলা থেকে, তাদের থাকার ব্যবস্থা করি। বর্তমানে এই বাড়িতে কুঞ্জজি মারা যাওয়ার পর তার ছেলে দিলীপজি, যিনি আমাদের বাংলার ব্রতচারী সমিতির প্রধান নায়ক হয়েছিলেন, সেই দিলীপজি এখনও থাকেন। আমরা এখন জোকা ব্রতচারী বৃদ্ধাশ্রম গার্লস হাই স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। জোকা ব্রতচারী বৃদ্ধাশ্রম গার্লস হাই স্কুল স্থাপিত হয় 1966 সালে। ব্রতচারী বৃদ্ধাশ্রমের মধ্যেই এখানে ক্লাস হতো, মেয়েদের ক্লাস। এটা 1996 সালে মাধ্যমিকে উত্তীর্ণ হয়। সম্প্রতি বাংলার ব্রতচারী সমিতি জোকা ব্রতচারী বৃদ্ধাশ্রম গার্লস স্কুলের জন্য 3 বিঘে জমি তারা অ্যালটমেন্ট করেছেন এবং সেই জমির ওপরে গার্লস স্কুলের কর্তৃপক্ষ নতুন বিল্ডিং তৈরি করছে। আমরা সেই এখন নতুন বিল্ডিংয়ের সামনেই রয়েছি। এটি গুরুসদয় সংগ্রহশালা। গুরুসদয় দত্ত বিশাল লোক সংস্কৃতির সম্রাট, তিনি সংগ্রহ করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য নকশি কাঁথা, বিভিন্ন পটচিত্র, কাঠের কাজ, মন্দির ফলক প্রভৃতি। তার এই সংগৃহীত উপাদানগুলো মারা যাওয়ার আগে তিনি বাংলার ব্রতচারী সমিতির নামে উইল করে দিয়ে যান। বাংলার ব্রতচারী সমিতি গুরুসদয় দত্তের আরেকটি অন্যতম প্রতিষ্ঠান। বাংলা ব্রতচারী সমিতির প্রচেষ্টায় 1961 সালে গুরুসদয় নির্দেশিত জায়গায় এই সংগ্রহশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার ঠিক 2 বছর পরে 1963 সালের 8ই ফেব্রুয়ারি তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমায়ুন কবির এই সংগ্রহশালা সকলের জন্য দ্বার উন্মুক্ত করেন। 1963 সাল থেকে 1984 সাল পর্যন্ত বাংলার ব্রতচারী সমিতি এই সংগ্রহশালার সমস্ত দায় দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু সংগ্রহশালার সংরক্ষণ করা বাংলার ব্রতচারী সমিতির পক্ষে আর্থিকভাবে অসংকুলন হয়। 1984 সালে 23শে মে রাষ্ট্রপতির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। রাষ্ট্রপতির পক্ষ থেকে তৎকালীন ডেভেলপমেন্ট কমিশনার, মিনিস্ট্রি অফ কমার্স এই স্বাক্ষরে সই করেন এবং 1984 সাল থেকে সংগ্রহশালা মিনিস্ট্রি অফ টেক্সটাইল, কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং চুক্তি অনুযায়ী এখানে একটি কমিটি তৈরি হয়েছে যার নাম গুরুসদয় দত্ত ফোক আর্ট সোসাইটি। মিউজিয়ামের অ্যানেক্সি বিল্ডিং, কারণ যেসব অবজেক্টগুলো আছে সেগুলো ঠিক মতো সাজিয়ে দেখাতে গেলে আমরা এখন দেখাচ্ছি মাত্র অর্ধেকেরও কম। সেই জন্য আমাদের অ্যানেক্সি বিল্ডিংটা তৈরি করা হয়েছে সরকারের অর্থানুকূল্যে। এবার সেখানে একটি গ্যালারিও তৈরি হয়েছে। সেই গ্যালারিটা হচ্ছে গুরুসদয় দত্ত গ্যালারি। আমাদের ইচ্ছে আছে খুব শীঘ্রই আমরা এই গ্যালারিটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেব, যেখানে প্রদর্শিত হবে গুরুসদয় দত্তের ব্যক্তিগত যেসব নিজস্ব যে সম্ভার আছে, যেমন তার বই, তার কলম, তিনি যা যা ব্যবহার করতেন, সুতরাং সেটা একটা পার্সোনালিয়া সেকশন তৈরি হবে। ব্রতচারী গ্রামের দুটি দিক। একটি হল ব্রতচারী গ্রামের কর্মধারায় উদ্বুদ্ধ হয়ে ব্রতচারী কর্মীরা গ্রামে গ্রামে ব্রতচারী সংঘ গড়ে তুলবেন, যা বাংলার ব্রতচারী সমিতির কেন্দ্র ভবনের শিকড় ও কেন্দ্র ভবনের কর্মগতির সঞ্চারক। ব্রতচারী গ্রামের আরেক দিক হল
হেথায় এসে বাংলাবাসী পাবে নবীন প্রাণ, ভারতবাসী হেথায় এসে হবে অভিন প্রাণ। কমলেশ চট্টোপাধ্যায় বাংলার ব্রতচারী সমিতির প্রধান সচিব তাঁদের কর্মপদ্ধতি সম্পর্কে জানালেন। ব্রতচারী সমিতি তার নির্দিষ্ট কর্তব্য পালন করছে, কারণ ব্রতচারী সমিতির তো কাজই ব্রতচারী পরিচর্যা করা, ব্রতচারীর প্রসার করানো, প্রচার ঘটানো। স্বাভাবিকভাবে সে কাজটা বাংলার ব্রতচারী সমিতি আমি মনে করি যে অত্যন্ত নিষ্ঠার সঙ্গেই করছে, কোনো সন্দেহ নেই। এবং জেলায় জেলায় আমাদের বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন জেলা সংগঠন আছে, সেখানেতে আমাদের প্রশিক্ষণ সবসময় চলে। কিন্তু গুরুজি যেটা করেছিলেন, শুধুমাত্র তো নেতালি গীতালির কথা বলেননি, তিনি সেই সঙ্গে আর যে 16 আলির কথা বলেছিলেন, বাকি যে 14 আলি থাকলো সেগুলো সফল রূপায়ণ করতে পারছি না। তার কারণ হচ্ছে যে তার জন্য যে অর্থনৈতিক বুনিয়াদ থাকা দরকার, যে অর্থনৈতিক সঙ্গতি থাকা দরকার, সেটা আমাদের সমিতির এই মুহূর্তে নেই। 1, 2 হচ্ছে সরকারি কোনো আনুকূল্যও নেই। এই যে ব্রতচারী আন্দোলন, যেটা মানুষ গড়ার কথা আমরা বলি, যে একটি ছেলে বা একটি মেয়ে সে যদি ব্রতচারী আন্দোলনের মধ্যে আসে, ব্রতচারী প্রশিক্ষণের মধ্যে আসে, তাহলে তার একটা সুস্থ জীবন হবে এবং সে সমাজসেবী হবে, তার জনমুখী হবে, তার ভাবনা চিন্তা। বাংলাদেশে ব্রতচারীর প্রসার সম্বন্ধে তিনি জানালেন। গুরু দত্ত নিজে পূর্ববঙ্গের মানুষ ছিলেন। স্বাভাবিকভাবে যদি আমরা বাংলাদেশে এর প্রচার এবং প্রসার ঘটাতে না পারি, তাহলে পরে বোধহয় তার যে ভাবনা সেটা কিন্তু সার্থকতা লাভ করবে না। ঈশ্বরের করুণায় এবং বাংলাদেশ ব্রতচারী সমিতি, বিশেষ করে সঞ্জিতা খাতুনের চেষ্টায় আমরা বাংলাদেশ ব্রতচারী সমিতি গঠন করেছি এবং বাংলাদেশে যে 56টি জেলা আছে তার মধ্যে প্রায় 40টি জেলায় ব্রতচারী প্রশিক্ষণ হচ্ছে এবং তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এইটা ব্রতচারী প্রশিক্ষণটা নিয়েছে, ব্রতচারী আন্দোলনটাকে তারা গ্রহণ করেছে এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ তাদের নিজেদের লোকসংস্কৃতি বজায় রাখার জন্য আমাদের থেকে অনেক বেশি সচেষ্ট। বাংলাদেশ ব্রতচারী সমিতির সভাপতি আমাদের জানালেন, 2003 সালে যখন ব্রতচারীর চর্চাটা একেবারেই নেই এদেশে, সেই সময়ে আমার কাছে একজন এসে অনুরোধ করেছিল যে ব্রতচারীটার কিছু করা উচিত। আমি সঙ্গে সঙ্গে উদ্বুদ্ধ হই এবং আমরা তখন ব্রতচারীর চর্চা শুরু করি। তারপরেই আমরা যেটা করি, একটি ক্যাম্প করি এতে টাঙ্গাইলে, খুব বড় করে। কলকাতা থেকে অহিনজিরা সব এসেছিলেন, তপন এসেছিল, ইলা এসেছিল, চমৎকার একটা ক্যাম্প হয়েছিল। তারপরে আমরা খুলনাতে একটা গ্রামে ক্যাম্প করেছি, আমরা কেরানীগঞ্জে একটা ক্যাম্প করেছি, কুলাউড়াতে ক্যাম্প করেছি, ময়মনসিংহে ক্যাম্প করেছি। এইরকম অনেকগুলো ক্যাম্প আমরা করেছি এবং সব মিলিয়ে ব্রতচারী আন্দোলন অনেক দূর এগিয়েছে। আমাদের অনেকগুলো শাখা হয়েছে। জয়পুরহাটের যে ক্যাম্প হয়েছিল সে কথা তো সবাই খুব বেশি স্মরণ করেন। আমাদের যে নতুন শিক্ষানীতি হয়েছে তার মধ্যে ব্রতচারীটাকে আমরা দিয়ে দিয়েছি এবং সেই উপলক্ষে আমরা বিভিন্ন স্কুলে শেখাচ্ছি। পিটিআই যে আছে, প্রাথমিক শিক্ষকদের জন্য ট্রেনিং ইনস্টিটিউট, সেখানেও ব্রতচারী শেখানোর আয়োজন হচ্ছে। বাংলাদেশের গুরু সদয় দত্তকে স্মরণ করে এবং তার যে পল্লী উন্নয়নমূলক কর্মকাণ্ড, যুব উন্নয়নমূলক কর্মকাণ্ড, এইটাই আমাদের কাছে আকর্ষণের বিষয়। তবে শিখবার জন্যে আমাদেরকে অনেক দিন পর্যন্ত নির্ভর করতে হয়েছে কলকাতার যারা রয়েছেন, অহিন্দ্র বিশেষ করে, এদের কাছে আমরা শিখেছি, আমাদের ছেলেমেয়েরা শিখেছে। এখনও প্রত্যেক ক্যাম্পে তাদেরকে নিয়ে আসা হয়।